নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। আমরা জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলাই। ফসল ফলাতে গিয়ে যখনই আমরা ফসল লাগাই তখনই আমরা ব্যাপক পরিমাণে রাসায়নিক সার, খাদ্যমৌল সেই সব জমিতে প্রয়োগ করে থাকি। অনেক সময় দেখা গেছে যে ব্যাপক পরিমাণে আমরা রাসায়নিক সার, খাদ্যমৌল, জৈব সার প্রয়োগ করার সত্ত্বেও গাছ কিন্তু ঠিকঠাকভাবে বাড়ছে না, বা গাছ ঠিকঠাকভাবে মাটি থেকে খাদ্যমৌল হয়তো গ্রহণ করতে পারছে না। কারণ আমরা তো ঠিকঠাকভাবে জানতে পারছি না যে জমির মাটির মধ্যে কতটা পরিমাণ গাছের খাদ্যমৌল আছে আর আমাদের কতটা পরিমাণ দিতে হবে। তো এই জমির মধ্যে কতটা পরিমাণ খাদ্যমৌল আছে সেটা আমাদের জানতে হলে কি করতে হবে না, জমির মাটির কে আমরা পরীক্ষা করতে হবে। তবেই পরীক্ষা করলে আমরা জানতে পারবো কত পার্সেন্ট নাইট্রোজেন, কত পার্সেন্ট ফসফরাস, এইসব জিনিসগুলো আমরা জানতে পারবো। অর্থাৎ এই জমির মাটি পরীক্ষা বেশ খরচা সাপেক্ষ হয়ে থাকে, কিন্তু এই জমি মাটি পরীক্ষার একটা পার্ট হলো মাটির পিএইচ টেস্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পিএইচ টেস্ট আসলে কি, মাটির পিএইচ টেস্ট আমরা কেন করব, বা সেই পিএইচ টেস্ট থেকে আমরা কি কি জানতে পারবো। এবং এই মাটির পিএইচ টেস্ট থেকে আমরা সাধারণত জানতে পারি যে মাটি অ্যাসিডিক না হচ্ছে অ্যালকালিক, অর্থাৎ ক্ষারীয় বা অম্লিক। তো এই মাটি কেন সৃষ্টি হয়, মানে সাধারণ মাটি কিভাবে অ্যাসিডিকে পরিণত হয় বা ক্ষারীয়তে পরিণত হয়, সেটাকে আমরা কিভাবে সাধারণ মাটিতে আনবো, বা গাছের জন্য উপযুক্ত মাটি কোনটা। তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে পিএইচ টেস্ট কি। কৃষি বৈজ্ঞানিকদের ভাষায় যে স্কেল বা মাপক দ্বারা আমরা কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন পরিমাপ প্রকাশ করা হয় তাকে আমরা পিএইচ টেস্ট বলবো। অর্থাৎ আমরা যে কোনো জিনিসের বা যে কোনো বস্তুর তার একটা দ্রবণ তৈরি করলাম, সেটা মাটি হতে পারে, জল হতে পারে, রক্ত হতে পারে। তার যে হাইড্রোজেন আয়নের পরিমাপ করা হয়, তার যে একটা প্রকাশ বা ফল আসে, সেটাকে আমরা পিএইচ টেস্ট, বা তার যে ফলটা আসে সেটাকে আমরা পিএইচ এর মান বলবো। তো এ থেকে বোঝা যায় যে আমরা যদি মাটির পিএইচ টেস্ট করি আর মাটির পিএইচ এর মান যদি 6.5 থেকে 7.5 মধ্যে হয়, তাহলে সেই মাটি হবে স্বাভাবিক মাটি। আর যদি সেই মাটির পিএইচ এর মান যদি তার বেশি হয় তাহলে সেই মাটি হবে ক্ষারীয়, এবং সেই মাটির যদি পিএইচ এর মান কম হয় তাহলে সেই মাটি হবে হচ্ছে আম্লিক। তো এছাড়াও এই পিএইচ মান থেকে আমরা জানতে পারবো যে জীবাণু যে তার কার্যকারিতা, ফসলের বৃদ্ধি, এই সব বিষয়গুলো আমরা একটা ধারণা নিতে পারবো। এবং তার পাশাপাশি ওখানে কি খাদ্যমৌলগুলো আছে, কি খাদ্যমৌলগুলো নেই, বা কি খাদ্যমৌল যুক্ত অবস্থায় আছে, সেই সব বিষয়গুলো এই পিএইচ টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো। তাই আমাদের যে চাষের জমি তার পিএইচ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেক চাষের আগে জমির মাটির যদি আমরা পিএইচ টেস্টটা করেও তার মানটা জানতে পারি, তাহলেও কিন্তু আমাদের অনেক কাজে দেবে মাটিতে সার প্রয়োগ করতে, তার জৈব সার প্রয়োগ করতে এবং গাছেদের পরিচর্যা করতে। আমরা পিএইচ টেস্টের মাধ্যমে কি কি জানতে পারবো? সবার প্রথমত হচ্ছে পিএইচ পরীক্ষার মাধ্যমে আমরা পিএইচ এর মান জানতে পারবো। কোনো একটা মাটি নিলাম, তার পিএইচ টেস্ট করলাম, সেই পিএইচ টেস্টের মাধ্যমে মাটি অম্লত্ব না ক্ষারীয় সেটা আমরা জানতে পারবো। আমি এখানে একটা গ্রাফ বা সূচক দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে কোন পিএইচ এর মাত্রা, পিএইচ এর যে মান সেটা কত হলে মাটির অবস্থাটা কি রকম হবে। অর্থাৎ পিএইচ এর মান যদি 5.5 কম হয় তাহলে সেই মাটিটা হবে সর্বোচ্চ অ্যাসিডিক বা আম্লিক। আর পিএইচ এর মান যদি 5.5 থেকে 6.5 মধ্যে হয়, সেই মাটি হবে হচ্ছে অল্প অ্যাসিডিক। এবং 6.5 থেকে 7.5 হলো এটা হলো গাছেদের পক্ষে স্বাভাবিক মাটি। এবং 7.5 থেকে 8.5 মধ্যে হয় তাহলে সেই মাটিটা হবে অল্প ক্ষারীয়, আর 8.5 বেশি হলে সেই মাটিটা হবে অতিরিক্ত ক্ষারীয়। তো এই মানটা আমরা জানতে পারবো, এবং এই মানের যে সূচক অনুযায়ী আমরা কতটা পরিমাণ ক্ষারীয় বা কতটা পরিমাণ অ্যাসিডিক সেটাও আমরা জানতে পারবো। তো এই গ্রাফটা আপনাদের কাছে রেখে দেবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু আমি এই গ্রাফটা পোস্ট করে দেবো।
দ্বিতীয়ত এই পরিমাপের মান থেকে আমরা অনুমান করতে পারবো বা জানতে পারবো যে মাটির মধ্যে থাকা যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলো কেমন অবস্থায় আছে এবং জৈব পদার্থ পরিমাণটা কেমন আছে, জৈব পদার্থ ঠিকঠাক আছে কিনা ব্যাকটেরিয়াদের বসবাস করার জন্য, সেই সব বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া পাবো। যেমন ধরে নিন মাটির মধ্যে থাকা নাইট্রোজেন নির্গতকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে, মাটির পিএইচ মান যদি 5.5 থেকে 7 মধ্যে হয়ে থাকে তাহলে এরা সবচেয়ে ভালো কাজ করে এবং ব্যাপকভাবে প্রভাবিত হয়। যদি এর কম বেশি হয় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো অনেক সময় নিস্তেজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তৃতীয়ত হলে সমস্ত খাদ্যমৌলগুলো কি রকম অবস্থায় আছে, আরো যেসব খাদ্যমৌল আছে ম্যাগনেসিয়াম, বোরন, এইসব জিনিসগুলো গাছ নিতে পারে না। তো এই সমস্যাটাও আমরা জানতে পারবো যে পিএইচ এর মান কত হচ্ছে এবং কোন খাদ্যমৌল গাছ খুব সহজে নিতে পারছে। চতুর্থত হলো যে বিষক্রিয় উপাদানের উপস্থিতি। যদি পিএইচ এর মান বেড়ে যায় সেই সব মাটিতে সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে সেই সোডিয়াম গাছের পক্ষে বিষক্রিয়তা কাজ করবে। আবার পিএইচ এর মান যদি কমে যায় সেখানেও কিন্তু যে অ্যালুমিনিয়াম আছে এই অ্যালুমিনিয়াম কিন্তু বিষক্রিয়তার কাজ করবে, বিভিন্ন রাসায়নিক মৌলের সঙ্গে যৌগ ঘটিয়ে সে কি করবে, গাছের বিষক্রিয়তার কাজ করবে, অর্থাৎ শিকড়ের যে ঝিল্লি আছে সেই ঝিল্লিগুলোকে নষ্ট করে দিয়ে গাছকে আক্রান্ত করবে এবং সেখান দিয়ে হয়তো ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু গাছকে আরো বেশি দুর্বল করে দেবে। আর পঞ্চমত হলো যে মাটির যে কাঠামো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যে মাটির পিএইচ এর মাত্রা আমরা জানতে পারলে যে মাটিটা কেমন হবে, তার জল ধারণ ক্ষমতা কেমন হবে, সেই সব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবার আসি সমস্যাযুক্ত মাটি, অর্থাৎ মাটি কেন অ্যাসিডিক হয়ে যায় বা কেন ক্ষারীয় হয়ে যায়, তাতে কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে। তো সবার প্রথমে আসি অম্লত্ব বা অ্যাসিডিক মাটি নিয়ে। কেন অ্যাসিডিক হয়ে যায়? তো এর আগে আমাদের জানতে হবে যে পিএইচ এর মান কত হলে আমরা সেটাকে অ্যাসিডিক বলবো। পিএইচ এর মান 6.5 কম হয়ে গেলেই সেই মাটিকে আমরা অ্যাসিডিক বা অম্ল মাটি বলবো। তো অম্ল মাটি সৃষ্টির প্রধান কারণ হলো ক্ষারীয় যেসব আয়নগুলো আছে সেগুলোর বিস্মরণ ঘটা, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যদি মাটিতে পরিমাণ কমে যায় তাহলে সেই মাটি আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে যখন অম্ল গঠিত সার, ইউরিয়া, ডিএপি, অ্যামোনিয়া, সালফেট এইসব যখন সারগুলো আমরা ব্যাপক পরিমাণে প্রয়োগ করছি মানে মাত্রা অতিরিক্তভাবে, তখন সেই মাটি আস্তে আস্তে কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির ফলে অনেক দিন বৃষ্টি হয়নি, যেহেতু এখন ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ হয়, সেই দূষণ গ্রিন হাউস গ্যাসের জন্য কি হয়, যখন প্রথম বৃষ্টি হয় সেই বাতাসের মধ্যে থাকা যেসব অ্যাসিড সেই বৃষ্টির মাধ্যমে মাটিতে আসে, তার ফলেও কিন্তু মাটি আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যায়, অর্থাৎ অম্লত্বে পরিণত হয়ে যায়। আর 4 নম্বর বা আমরা সাধারণ কারণও বলতে পারি, সেটা হলো যে আমাদের মাটি তার পৈতৃক শিলা গ্রেনাইট, যার কারণে যার ধর্মই হলো অম্লত্ব, সেই কারণেও কিন্তু মাটি হালকা অ্যাসিডিক হয়ে থাকে। এই অম্লজনিত মাটির কি ধরনের সমস্যার সৃষ্টি হয়? এক হচ্ছে অম্লজনিত মাটিতে ম্যাঙ্গানিজ, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতির দ্রবণতা বেড়ে যায়, যেগুলো বেশি পরিমাণে গাছ নিলে অনেক সময় গাছের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আবার এই মাটিতেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডিনিয়াম, ফসফরাস এইসব যে খাদ্যমৌলগুলো আছে এগুলোর মানে সহজে পাওয়া যায় না ওই মাটিতে, ওই মানে গাছ সহজে গ্রহণ করতে পারে না। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডিনিয়াম, ফসফরাসকে অ্যাসিডিক মাটি থেকে গাছ সহজে নিতে পারে না, তার ফলেও কিন্তু গাছেদের ব্যাপক সমস্যা হতে পারে। এছাড়া উপকারী যেসব জীবাণু আছে বা যেসব মাটির মধ্যে জীবাণু থাকে তাদের কর্মক্ষমতা কিন্তু হ্রাস পায়। অ্যাসিডিক মাটি হলে তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তারা যে বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়াকলাপগুলো ঘটায় সেগুলো ঠিকঠাকভাবে করতে পারে না। এছাড়া অ্যাসিডিক মাটি যদি অ্যাসিডিকের পরিমাণ বেড়ে যায় তাহলে অ্যালুমিনিয়াম বা আরও কিছু আছে যেমন ম্যাঙ্গানিজ, লোহা এগুলো যেমন দ্রবীভূত বেড়ে যায়, তেমন এগুলো বিষক্রিয়তা বা বিষাক্ততা হিসেবেও কাজ করে, গাছের বিষ হিসেবেও কাজ করে। কীরকম না, যখন এরা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন এরা নিজেরা মাটির মধ্যে বিক্রিয়া ঘটবে এবং বিষক্রিয়তার ফলে গাছের যে শিকড়ের যে ঝিল্লি হয় সেই ঝিল্লি নষ্ট করে দেবে, যার ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকে ওই গাছের শিকড় দ্বারা প্রভাবিত হয়ে গোটা গাছকে ধ্বংস করে দেবে বা তার মধ্যে রোগ ছড়াবে।
তো এই অ্যাসিডিক মাটিকে আমরা সাধারণ মাটিতে কিভাবে নিয়ে আসবো, অর্থাৎ যার পিএইচ এর মান 6.5 থেকে 7.5 মধ্যে কিভাবে নিয়ে আসবো, তার জন্য আমাদের কি করতে হবে, চুন প্রয়োগ করতে হবে। মাটিকে আগে ভালো করে পিএইচ টেস্ট করতে হবে, সেই টেস্ট অনুযায়ী আমাদের চুন প্রয়োগ করতে হবে। এখানে আমি একটা লিস্ট দিয়ে দিলাম যে মাটির কিভাবে চুন প্রয়োগ করলে মাটির পিএইচকে আমরা বাফার করতে পারবো। তো এই লিস্ট দেখে আপনারা চুন প্রয়োগ করতে পারেন। এবার আসি যে ক্ষারীয় মাটি কিভাবে সৃষ্টি হয় বা ক্ষারীয় মাটি থেকে কি ধরনের সমস্যা হয়, ক্ষারীয় মাটিকে আমরা কিভাবে সাধারণ মাটিতে ফেরাবো। তো ক্ষারীয় মাটিকে আমরা সাধারণত যে মাটির পিএইচ এর মান 8.5 বেশি হয় তাকে আমরা ক্ষারীয় মাটি বলবো। অর্থাৎ মাটির পিএইচ টেস্ট করলাম, তাতে 8.5 বেশি বা হচ্ছে 7.5 বেশি হলো, তাকে আমরা কিন্তু ক্ষারীয় মাটি হিসেবেই গণ্য করব। তো এই ক্ষারীয় মাটি সাধারণত সৃষ্টির কারণ হলো সেটা হলো সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেলে, মানে মাটির যে বিনিময় যোগে সোডিয়াম আয়ন বেশি থাকলে সেই মাটি ক্ষারীয় হয়ে যাবে। এবং এই সোডিয়াম ধাতু সহজেই ক্লেরয়েড থেকে ক্যালসিয়াম আয়নকে অপসারণ করে সোডিয়াম মেশানো কাদা কণার গঠন করে। ক্যালসিয়াম আয়নকে সরিয়ে দেয়, সেখানে সোডিয়াম কণা একটা কাদা কণা গঠন করে, যার ফলে সেই মাটিটা আস্তে আস্তে ক্ষারীয় মাটিতে পরিণত হয়। আরেকটা সৃষ্টির কারণ হলো মানে যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে প্রচুর টেম্পারেচার থাকে, যার ফলে শুষ্কায়নের ফলে মাটির ক্ষারীয় উপাদানের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায়। মানে মাটি যখন প্রচণ্ড রুক্ষ হয়ে যায় তখন কিন্তু মাটি অটোমেটিক ক্ষারীয়তে পরিণত হয়ে যায়। এই ক্ষারীয় মাটির প্রভাবে কি ধরনের ক্ষতিকারক প্রভাব পড়তে পারে? প্রথমত হচ্ছে বহিঃ অভিসরণ প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভেতরে যে রস থাকে সেটা আস্তে আস্তে নির্গত হয়ে যাবে। মানে অন্ত্র অভিসরণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কি হয়, মাটি থেকে জল ও গাছের ভেতরে প্রবেশ করে শিকড়ের মাধ্যমে। কিন্তু ক্ষারীয় মাটির ফলে কি হবে, গাছের ভেতর থেকে জল আস্তে আস্তে কিন্তু বহির অভিসরণের প্রক্রিয়ার মাধ্যমে জল এবং গাছের যে রস সব নির্গত হয়ে যাবে এবং গাছ আস্তে আস্তে মারা যাবে। এছাড়া সোডিয়ামের অধিপত্য বেড়ে যাওয়ার ফলে কি হবে, মাটিতে ক্যালসিয়ামের অভাব দেখা দেবে, যার ফলে গাছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণেও গাছ মারা যাবে। এছাড়া উদ্ভিদের মূলে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ক্যালসিয়াম উদ্ভিদের যে মূল রোম হয় সেগুলোকে প্রোটেকশন দেয়, একটা কভারেজ দেয়, সেটা পাবে না, যার ফলে উদ্ভিদের যে মূল হয় বা গাছেদের যে মূল হয় সেই মূলটা ক্ষতিগ্রস্ত হবে। আর যে সমস্যাটা হবে সেটা হলো লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, মলিবডিনাম এই সব জিনিসের ঘাটতি ঘটবে। মানে যদি মাটি ক্ষারীয় হয়ে যায়, লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, মলিবডিনাম এইসব খাদ্যমৌলগুলো গাছ নিতে পারবে না। তাহলে এই ক্ষারীয় মাটি থেকে আমরা সাধারণ মাটিতে কিভাবে পরিবর্তন করব? না, এখানে এই ক্ষারীয় মাটিকে যদি আমরা সাধারণ মাটি অর্থাৎ মাটির পিএইচ এর মান 6.5 থেকে 7.5 নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে ওই জমির মাটিতে মিষ্টি জলের সেচ দিতে হবে, যেখানে সোডিয়াম গঠিত ক্ষারীয় পদার্থের অপসারণ ঘটবে এবং প্রচুর পরিমাণে জিপসাম প্রয়োগ করতে হবে। তাহলে ক্ষারীয় মাটিকে আমরা সংশোধন করতে পারবো এবং পরিমিত পরিমাণে জৈব পদার্থের প্রয়োগ করতে হবে এবং সংশোধন করতে হবে। মানে প্রচুর পরিমাণে জৈব সার যদি আমরা ওই মাটিতে প্রয়োগ করি তাহলে জৈব সারের মধ্যে জীবাণু বাসা বাঁধবে এবং ওই ক্ষারীয় মাটির মধ্যে যেসব খাদ্যমৌলগুলো জমাটবদ্ধভাবে বেঁধে রয়েছে সেই সব খাদ্যমৌলগুলোকে ওই জীবাণুগুলো ভেঙে ফেলবে এবং তারা হিউমাসের মধ্যে আবদ্ধ করে দেবে। গাছ সেখান থেকে খুব সহজেই খাদ্যমৌল নিতে পারবে এবং ওই ক্ষারীয় মাটি আস্তে আস্তে সাধারণ মাটিতে পরিবর্তন হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে মাটির পিএইচ টেস্ট কেন দরকার, পিএইচ টেস্ট থেকে আমরা কি জানতে পারবো এবং পিএইচ টেস্টের ফলে আমরা যে ক্ষারীয় বা অ্যাসিডিক মাটি জানতে পারলাম, তো সেই মাটিকে কিভাবে সংশোধন করব সেই সব সম্পর্কে। আর এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন এবং গাছের যদি কোনো সমস্যা থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ এগ্রিটেক স্কোয়াড আছে সেখানে আপনাদের সমস্যা নিয়ে গাছের ছবি সহ আপনারা পোস্ট করতে পারেন। আর মাটির পিএইচ টেস্ট কিভাবে করবেন, সঠিক পদ্ধতি কি, সেই সব বিষয়গুলো নিয়ে অন্য এক ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং গাছের যত্ন